কোন লুকটা বেশি এনজয় করেছো বলো তো? বেশ সেজে ভালো লেগেছে, দারুণ লেগেছে। আমি তো ব্যক্তিগতভাবে সবকটাই এনজয় করেছি। যেগুলোতে প্রস্থেটিক্স বেশি ছিল সেগুলোতে সময় বেশি লাগতো। সবসময় কিন্তু দেব নাকি জিৎ, মানে এটা একটা হয় যে বাচ্চাদের মধ্যে হতো। দেব আমারই এক সহকর্মী, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সহযোদ্ধা, যে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তুমি তো তোমার জায়গায় ঠিক যে মানে কি, তাহলে কি রাজনীতিতে আসা হবে জিৎদা? না, আমি রাজনীতিতে নিজেকে দেখতে পাই না আপাতত, তাই। তিনি রোমান্টিক হিরো, তিনি অ্যাকশন হিরো, সব মিলিয়ে তিনি সুপার হিরো, তিনি আমাদের জিতদা। কিন্তু এবার একেবারে যেন অন্যরকমভাবে, সেই অন্যরকমভাবে কিভাবে সচেতন দর্শক কিন্তু জেনে গিয়েছে, কেননা তাকে এবার দেখা যাবে বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। কিন্তু মানে একটি ভূমিকা, একটি রূপ নয়, আছে আরও অনেক অনেক চমক। বাকিটা জানবো এবং শুনবো তার কাছ থেকেই। জিদ্দা, ইটিভি ভারতে স্বাগত। কেমন আছো তুমি সবার আগে বলো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। তুমি আমাকে বিপ্লবী বলছো, আমি তো আমরা তো এই প্রশ্নটা ছুড়ে দিয়েছি মানুষের কাছে, মানুষ বিচার করবে আমি বিপ্লবী না আমি ডাকাত। তো আমি তুমি আমাকে বিপ্লবী বলে সংজ্ঞা দিয়ে দিলে। না, আমার মনে হলো আমি দিয়ে দিই, কিন্তু ইতিহাস যা বলে সেটা তো অনেক কিছুই বলে। কিন্তু আমরা ছবিতে কি পাচ্ছি, কি পেতে চলেছি জিদ্দা, তোমার ব্যাখ্যায়? দারুণ একটা গল্প, দারুণ চরিত্রগুলো, শুধু আমারটা নয় বাকিগুলো, এবং এন্টারটেইনিং একটা ফিল্ম, বিনোদনে ভর্তি, আর সপরিবারের সকলের সঙ্গে দেখার মতন একটা ফিল্ম। এবং এই ফিল্ম নিজের গল্পের সাথে সাথে একটা প্রশ্নও মানুষের কাছে ছুড়ে দেবে যে অনন্ত আসলে কী ছিল, বিপ্লবী না ডাকাত। অনেকগুলো রূপে তোমাকে আমরা দেখতে পাবো, সেই লুকগুলো আমাদের কাছে এসছে। কোন লুকটা বেশি এনজয় করেছো বলো তো? বেশ সেজে ভালো লেগেছে, দারুণ লেগেছে। নটা লুক আছে, এবং সোমনাথ কুণ্ডু আর সঞ্চিতা কস্টিউম করেছে, সোমনাথ মেকআপ করেছে। এরা দুজন মিলে ভীষণ পরিশ্রম করে সেই লুকগুলোকে একে অপরের থেকে আলাদা করার সমস্ত রকমের চেষ্টা করেছে, এবং মানুষ বলছেও যে সবকটা লুক একে অপরের থেকে আলাদা। আর আমি তো ব্যক্তিগতভাবে সবকটাই এনজয় করেছি। যেগুলোতে প্রস্থেটিক্স বেশি ছিল সেগুলোতে সময় বেশি লাগতো, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লেগে যেত। তো ওই সময়টুকু ধৈর্য ধরে বসে থাকতে হতো। বাট পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমার সব থেকে মজার লুক লেগেছে, যেটা আমি খুব পাঠ করতেও এনজয় করেছি সব থেকে বেশি, এবং লুক ওয়াইজও আমার মনে হয়েছিল এটা আমাকে একদম একদম অন্যরকম একটা কিছু করে দিয়েছে, যেটা আমি খুব এনজয় করেছিলাম। সেটা হচ্ছে ডিরেক্টরের লুকটা। সেই লুকটা এখানে আমার হাতের কাছে থাকলে আমি দেখাতে পারতাম, বাট মাঝখানে টাক আছে, ওই লুকটা। সত্যি মজার, তোমার চয়েস একেবারে মিলে যায় দর্শকের সঙ্গে, দর্শকেরও ভীষণ ভালো লেগেছে এটা। মানে কোথাও গিয়ে যেন জিদ্দা একেবারে অন্যরকম, বলছিলাম না অন্য রকমের কথা হচ্ছে। তো জিদ্দা কতটা চ্যালেঞ্জিং ছিল এরকম একটা চরিত্র, তার নানা ধরনের শেড, তাকে নানাভাবে দেখা যাচ্ছে, আবার প্রশ্ন ছোঁড়া হচ্ছে তিনি আসলে কে ছিলেন। তিনি মানে আমি মানে একটা কথা তোমার সঙ্গে শেয়ার করছি, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রবাদ প্রতিম অভিনেতা, হ্যাঁ, কাম ডিরেক্টর, যখন আমাদের মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটার মানে লেখাটা উনি পড়েছিলেন, উনি আমাকে জানিয়েছিলেন যে অনন্ত সিংয়ের সঙ্গে কিন্তু ওনার সাক্ষাৎ হয়। হ্যাঁ, উনি কিন্তু একজন প্রযোজক হিসেবেও অনন্ত সিংকে চিনতেন। তো তোমার কাছে এই গোটা জার্নিটা কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা একটু জানবো, যে নিজের হোমওয়ার্ক এই সবটা নিয়ে। দেখো, চ্যালেঞ্জিং তো একেবারেই নয়, আমি ভীষণভাবে এনজয় করেছিলাম। কারণ আমি যখন স্ক্রিপ্টটা প্রথমে শুনি, প্রতিকৃতি আমার কাছে নিয়ে আসে এই গল্পটা, তখন আমি গল্পটা শুনে গল্প এবং চরিত্র এই দুটোই আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ এক্সাইট করেছিল। তো আর যে কোনো, বিকজ দেখো আমার প্যাশনটাই হচ্ছে আমার প্রফেশন। তো যার ফলে আমি যে কোনো পার্টি করি না কেন সেটাকে আমি ভীষণভাবে এনজয় করি। আর আমি পুরো প্রসেসটাই এনজয় করেছি। আমাদের দারুণ দুর্দান্ত একটা টিম ছিল পথিকৃতের লিডারশিপে। লিখেছিল ভালো অরিত্র আর অর্পণ আর পথিকৃত, এরা তিনজন মিলে লিখেছিল। ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো লেগেছিল আমার। আমি থ্রু আউট পুরো প্রসেসটা ভীষণভাবে এনজয় করেছি। এবং তুমি যেখান থেকে শুরু করলে যে অন্যরকম ব্যাপার, অন্যরকমটা কিন্তু আমার কাছে এটা নতুন কিছু নয়।
এর আগে আমি যখন জাস্ট লাস্ট কাজ এর আগেরটা খাকিও যখন আমি করেছিলাম তখন আমাকে অনেকেই বলেছিল যে জিতকে একদম অন্যরকমভাবে লেগেছে, অর্জুন মৈত্র পুলিশ আইপিএসই মনে হয়েছে। তো আমার অ্যাজ আ শিল্পী আমার কাজই হচ্ছে যে প্রতিবার যেন অন্যরকমভাবে কিছু নিজেকে নিয়ে আসতে পারি, কখনো কখনো পারি কখনো পারি না, বাট আমার চেষ্টা তাই থাকে। আর আমি মনে করি যে যে কোনো শিল্পীর ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও তাই বলবো যে আমরা জলের মতন হই, আমাকে যেই আকার দেবে সেই আকারে আমি পরিবর্তিত হয়ে যাব। আমাকে শুধু গল্প আর পরিচালক এই দুজন মানুষ কিভাবে হ্যান্ডেল করছে তার উপরে অনেকটা ডিপেন্ড করে। জিদ্দা, তুমি লড়াই বলতে কি বোঝো? লড়াই মানে তোমার কাছে জীবনের অংশ। বেশ, তোমার জীবনে তো লড়াই রয়েছে। সবার জীবনেই রয়েছে। পথ যখন মানুষ চলছে, জীবনযাত্রায় যখন বেরিয়ে পড়েছে, তখন প্রতি পদক্ষেপেই আর কি, প্রতিটা পদক্ষেপেই মানুষের লড়াই থাকে। এবং স্বামীজিও বলে গেছেন যে যেদিন তুমি নিজের চলার পথে অবস্ট্যাকেলস আর হার্ডলস পাচ্ছ না, তার মানে ধরে নাও যে তুমি ভুল পথে হাঁটছো। তো লড়াই জীবনের অংশ। তুমি কিভাবে লড়াই সামলে নাও? যে কোনো লড়াই ধরো তোমার জীবনে এলো, তা সে মানে কেরিয়ারে হোক বা অন্যভাবে, মানে কোনো পার্সোনালি কিছু, কিভাবে সামলাও, নিজেকে কিভাবে কন্ট্রোল করো? যেইভাবে সাফল্যকে মেনে নিই সেইভাবে লড়াইকেও মেনে নিই, কারণ চলার পথে অনেক ভালো ভালো জিনিসও মানুষ পায় জীবনযাত্রায়, এবং কঠিন কঠিন জিনিসও পায় যেগুলো লড়ে মানুষকে অর্জন করতে হয়। তো দুটোর ক্ষেত্রেই আমি সমানভাবে এনজয় করার চেষ্টা করি, কারণ সাকসেস আর ফেলিয়ার এই দুটো জিনিসই কিন্তু একে অপরের পরিপূরক এবং একে পাশাপাশি রেলওয়ে ট্র্যাকের মতন প্যারালালি চলে। আর কথায় আছে যে কোনো দিন সাকসেসকে মাথায় নিতে নেই আর ফেলিয়ারকে হৃদয়ে নিতে নেই। তো ঠিক তেমনটাই আর কি, লড়াইকেও কোনো দিন হাটে নিই না। আমি জানি এটা জীবনের অংশ, এটা জীবনের পাঠ, তো সেটাকে মেনে নিতেই হবে। জিদ্দার সমালোচনাকে কিভাবে নাও? সুপারস্টার, তার তো মানে তাকে নিয়ে যতটা আলোচনা হয় তার থেকে বেশি তাকে নিয়ে সমালোচনা হয়, তুলনা আসে, এগুলোকে কিভাবে সামলে নাও? তুলনার ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি একটা জিনিস জানি যে কম্প্যারিজনস আর এক্সপেকটেশনস, এই দুটো জিনিস মানুষকে দূরে রাখতে হয় সে যদি খুশি থাকতে চায়। তো এটা হচ্ছে এক জিনিস। আর সমালোচনা যদি কনস্ট্রাকটিভ হয়, আজকেই সকালবেলা একজন আমার এক বন্ধু, সে আমাকে বলল যে কোনো একটা ইন্টারভিউতে আমার ব্যাপারে শুনলো, আমি নাকি বলেছিলাম, ঠিকই বলেছো, আমি বলেছিলাম যে আমাকে মানে ওই যে শপথ গ্রহণের দিন আমি গিয়েছিলাম, তো আমি বলেছিলাম আমাকে নেমন্তন্ন করা হয়েছিল। সে আমাকে ঠিক করে দিল ওটা নেমন্ত্রণ হবে, নেমন্তন্ন নয়। চালু ভাষায় নেমন্তন্ন বলা হয়, নেমন্ত্রণ সাধু ভাষায় বলা হয়। তারপরে আমি আরেকটু ওটাকে ফাইন টিউন করলাম, আমি জানতে পারলাম যে নেমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ আছে। নিমন্ত্রণ, হ্যাঁ, নিমন্ত্রণ আর আমন্ত্রণ, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ আছে। অবশ্যই। হ্যাঁ, তো কি তফাৎ? আমন্ত্রণ মানে কোথাও গিয়ে একটা, মানে আমরা অফ দ্য ক্যামেরা এটা নিয়ে আলোচনা করি না, হোয়াটএভার। আমন্ত্রণ খানিকটা যেন একবারে না, নিমন্ত্রণের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারও থাকে, আমন্ত্রণের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না। হ্যাঁ, তো আমি যখন গিয়েছিলাম ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি ওটা নিমন্ত্রণও ছিল না, ওটা আমন্ত্রণই ছিল। যখন আমি 2011তেও শপথ গ্রহণে গেছিলাম বা 2026এও শপথ গ্রহণে গেছিলাম, এই প্রশ্নটা হয়তো আসতো, কিন্তু আমি ওই জাস্ট কনটেক্সটে আমি বলে দিলাম যে সকালবেলাই আলোচনা ছিল। তাই যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি হয়, সেটার থেকে ডেফিনেটলি শেখার জিনিস থাকে, সেটাকে শুধরে নিলেই ভালো। মানুষ ইভলভ করে, মানুষ মাত্রই ভুল করে, মানুষ তো সব কিছু জানে না। আজ একটু আগেও আমি আস্তে আস্তে গাড়িতে পড়াশোনা করছিলাম যে হিন্দু আর হিন্দুত্বের মধ্যে তফাৎটা কী আছে। তো এত ইলাবরেট ওটার ডেফিনেশন ছিল, আমি ভাবছিলাম যে আগেও জানি, এখনও জানি, সবসময় এটাই সত্য যে জ্ঞান এমন একটা জিনিস, মানুষ যত অর্জন করে ততই সে বুঝতে পারে যে কত কম আমরা জানি। তো আমরা অনেক কিছুই জানি না, সেগুলো শোধরাতেই আমাদের জীবনে এগোতে হয়। তো তাই সমালোচনা যদি কনস্ট্রাকটিভ হয়, পজিটিভ হয়, তাকে মাথা পেতে মেনে নেব। আর যদি জাস্ট মজা করার জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় করে, সেগুলোকে তো পাত্তা না দেওয়াই ভালো, সেগুলোকে জাস্ট তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়াই ভালো। তুমি 2011তে যখন শপথ গ্রহণের সময় গিয়েছিলে, আবার 2026-এ গেলে, তখন মানে দুবারই কথা উঠেছিল যে জিদ্দা রাজনীতিতে আসছে। এটা মানে অনেক জায়গায় খবর হয়েছে বা কিছু খবর করেছে, অনেকে করেছে। তো তুমি তো তোমার জায়গায় ঠিক যে মানে কি, তাহলে কি রাজনীতিতে আসা হবে জিদ্দা কখনো, সক্রিয় রাজনীতিতে? উত্তরটাও তুমি দিচ্ছ, প্রশ্নটাও তুমি করছো।
না, আমি রাজনীতিতে নিজেকে দেখতে পাই না আপাতত, তাই আগামী দিনে কি হচ্ছে, কি আমার ভাগ্যে লেখা আছে আমি জানি না, বাট আমি রাজনীতিতে নিজেকে সত্যি দেখতে পাই না। কেন, অনেক মিথ্যে কথা বলতে হয়, আচ্ছা, অনেক প্রতিশ্রুতি দিতে হয়, মানুষকে অনেক আশায় রাখতে হয়, আর ওই মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে আশা দিয়ে আমার মনে হয় আমি আন্ডার কমিটমেন্ট করব, বেশি ডেলিভার করব, সেটাতে বিশ্বাসী। আসলে তোমাকে সবসময় একই রকম ভাবে দেখি, তো তাই উত্তরটাও চলে এসেছে। মানে তো জিদ্দা মানে কি বলবো, পথিকৃৎ একেবারে নতুন একজন পরিচালক, সেদিক থেকে দেখতে গেলে তোমার হ্যাঁ, কয়েকটা ছবি করেছে। হ্যাঁ সেটাই বলছি আমি, সেদিক থেকে দেখতে গেলে তুমি তাবর তাবর পরিচালকদের সঙ্গে মানে অভিনয় করেছো, কিন্তু পথিকৃৎ সেখানে গিয়ে কোথাও গিয়ে নতুন। তো কি পেলে, নতুন পরিচালকের কাছে? পথিকৃৎ কিন্তু নতুন নয়, ও 6টার মতন ছবি করেছে আমার মনে হয়, এবং তাবড় তাবড় অভিনেতাদের সাথেই কাজ করেছে, বড় বড় অভিনেতাদের সাথেই কাজ করেছে, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব অধিকারী, এদের সকলের সাথেই ও কাজ করেছে। তারপরে এবারে আমার সাথে কাজ করেছে। তো আমার মনে হয় যে পথিকৃৎ এই ফিল্মটা ভীষণ সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। সব থেকে ভালো কোয়ালিটি যদি বলি, ও ভীষণ অনেস্টলি কাজ করেছে, এবং ওই অনেস্টলি কাজ করার মধ্যেই অনেক মন্ত্র লুকিয়ে থাকে, অনেক ম্যাজিক লুকিয়ে থাকে। আশা করি সেই ম্যাজিকটা যখন মানুষ সিনেমা হলে দেখবে এই সিনেমাটা, তখন দেখতে পারবে। আর ও আর আমরা সবাই একটা ভালো ম্যাটেরিয়াল পেয়েছিলাম, একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছিলাম, যার উপরে আমরা সবাই হাঁটতে পারবো, দৌড়তে পারবো। তো জিদ্দা, মানে একটা প্রশ্ন তো এসেই যায়, সেটা হচ্ছে গিয়ে মানে একটু আগে কথা হচ্ছিল তুলনা নিয়ে। সবসময় কিন্তু দেব নাকি জিৎ, মানে এটা একটা হয় যে বাচ্চাদের মধ্যে হতো একটা সময় যে এই তো দেবকে পছন্দ নাকি জিৎকে পছন্দ, যে সে মারামারি হতো, স্কুলে ঝগড়াঝাটিও হতো ছেলে মেয়েদের মধ্যে। তো এই যে মানে এই যে বিষয়টা দেব নাকি জিৎ, এই ব্যাপারটা তোমরা কিভাবে এনজয় করতে, বা তুমি কিভাবে এনজয় করো? যাদের মধ্যে এখনো সেই বাচ্চা বাচ্চা ব্যাপার আছে, তারাই হয়তো এই ব্যাপারটাকে সেইভাবে সিরিয়াসলি না এনজয় করে, আর মিডিয়া তাদের জন্যই হয়তো এই প্রশ্নগুলো ছুটতে থাকে, যাতে কোনো একটা উত্তর আসুক, আর সেই উত্তরটা বাচ্চারা হয়তো এনজয় করবে। কিন্তু আমাদের ইভলভ হতে হবে, আমাদের বড় হতে হবে, আর আমাদের বুঝতে হবে যে আমরা সবাই একটা লক্ষ্যে এগোচ্ছি, সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, সিনেমার স্বার্থে আমরা সবাই এগোচ্ছি। সবাই আমরা সিনেমাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে চাই, আর সিনেমার কাছ থেকে আমরা যেই স্নেহ ভালোবাসা মানুষের কাছ থেকে পাই, সেটা পেতে চাই আমাদের কাজের দ্বারা। এর বেশি কিছু না। দেব আমারই এক সহকর্মী, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সহযোদ্ধা, যে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, যেমনভাবে আমাদের আগের প্রজন্মের মানুষরা করে গেছে, যেমনভাবে আমিও করছি, আর যেমনভাবে আগামী দিনেও মানুষরা করবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুমি কিভাবে দেখতে চাও? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার একটা দারুণ একটা লেগেসি আছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে আরও বড় বড় পরিচালক, সিনেমেকার্স, সেই লেগেসিটা, বাংলার সেই আভিজাত্যটা কোথায় না কোথায় একটু পিছিয়ে পড়েছে। তো সেই জায়গাটা ফিরে পেতে চাই, এবং বাংলা সিনেমা, বাংলা গল্প, বাংলার শিল্পী, বাংলার ক্রিয়েটিভ ট্যালেন্ট যারা আছে, সমস্ত জিনিস তারা যেন ন্যাশনাল প্ল্যাটফর্ম এবং বিয়ন্ড গ্লোবাল প্ল্যাটফর্মে কোনোভাবে যদি দাগ কাটতে পারে, তাহলে আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। একদম। তো জিদ্দা, সবশেষে বলবো, তুমি দর্শকের কাছে তোমার কি আবেদন, আর্জি বা বার্তা কি বলবে তোমার দর্শক? যেভাবে ভালোবেসে এসেছেন সেইভাবেই ভালোবাসতে থাকবেন, এবং আমাদের সিনেমা 14ই অগস্ট রিলিজ করছে, জাস্ট আর কয়েকদিন পরে, এই শুক্রবার দিন। সবাই যাবেন সপরিবারের সিনেমা হলে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখবেন, এবং নিজেরাই বিচার করবেন অনন্ত আসলে কি ছিল, সে বিপ্লবী না সে ডাকাত। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, ভীষণ ভালো থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।